জনগণকে আর কিভাবে বাস দিবেন সেটা একটা বিষয়। সাধারণ মানুষকে কিভাবে বোকা বানানো হচ্ছে এবং দেশের অর্থ কিভাবে আত্মসাৎ করা হচ্ছে সেটা আমরা একটু ইনভেস্টিগেশন করার চেষ্টা করব। যদিও বা আমি কোনো জ্ঞানী গুণী তেমন কোনো মানুষ না। আমার ছোট ব্রেনে সাধারণ একজন মানুষ হিসেবে যতটুকু ক্যাচ করেছে আমি তার উপরে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আমরা আজকে মূল আলোচনায় চলে যাই। আজকে প্রশ্ন আমার হচ্ছে, ১ম প্রশ্ন যে আপনি কি অশিক্ষিত গরু ছাগলকে সচিবালয়ের চেয়ারে বসিয়েছেন? আপনি কি একেবারেই মূর্খদের সচিবালয়ের চেয়ারে বসিয়েছেন? জনপ্রশাসন মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করেছে যে গত ১ এপ্রিল ২০২৬, তো আমি স্ক্রিনে এটা দিয়ে দেব, আপনারা একটু দেখবেন। জনকল্যাণ মন্ত্রণালয় যে টাকার সংখ্যাটা উল্লেখ করিনি, সেখানে ইংরেজি শিক্ষা নেওয়ার জন্য। সেখানে তো আ অবশ্যই লক্ষ, লক্ষ টাকার খেলা। তো এই যে এদেরকে আপনি এদের সাথে আপনাদের কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। আপনাদের সাথে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেই ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষায় তারা পাস করেছে, যার কারণে তাদের এখন বেনিফিটেড করতে হচ্ছে। তো সেই বেনিফিটটা আপনি করেন আপনার নিজের বাবার টাকায় করেন, আপনার নিজের ব্যক্তিগত টাকায় করেন। কিন্তু জনগণের টাকা দিয়ে আপনি কেন করবেন? এরা অবশ্যই আপনার সাথে ইঞ্জিনিয়ারিং এর সহযোদ্ধা বা সহকর্মী। এটাই বলতে হচ্ছে এই কারণে যে এরা কিন্তু একটা সচিব হতে হলে ন্যূনতম বিসিএস ক্যাডার হওয়া লাগে। বিসিএস ক্যাডার থেকে পদোন্নতি হতে, হতে একটা সচিব হয়। আমি যতটুকু জানি। তো সেই ক্ষেত্রে সে বিসিএস পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু তার মাস্টার্স অনার্স কমপ্লিট করা লাগে। তো সে কি মাস্টার্স অনার্স কমপ্লিট না করেই সচিবালয়ে এসে বসেছে? তো এখানে আসলে জনগণকে সম্পূর্ণ ভূগোল খাওয়ানো হচ্ছে, যার কারণে মানুষ এগুলো কিন্তু সাধারণত বেসিক একটু ব্রেন যদি দিয়ে ক্যাচ করানোর চেষ্টা করে খুব সহজেই সেটা পেয়ে যাবে। তো এখানে যে টাকাটা ব্যয় হচ্ছে, আজকে আমি বাংলাদেশের সবথেকে ইম্পোর্টেন্ট ৩ টে জায়গার কথা বলব, যেটা জনসাধারণ জীবনকে স্তব্ধর মুখে ফেলে দিচ্ছে। তো সেই ৩ টা পয়েন্ট হচ্ছে, ১ নম্বর পয়েন্ট হচ্ছে যে বাচ্চাদের যে টিকার সংকটটা এখন বর্তমানে দেখা দিচ্ছে, সেই টিকার খাতে আপনি এই টাকাটা কেন ব্যয় না করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সচিবালয়ের সচিবদেরকে আপনি থাইল্যান্ডে ট্রেনিং নিতে পাঠাচ্ছেন। এই সাহস আপনার কে দিয়েছে? এই কৌশল আপনার কে দিয়েছে? আপনি যেটাই বলেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে ধিক্কার জানাতে চাই না। এটা হচ্ছে বাংলাদেশের একটা কালচারাল হয়ে গেছে। অতীতেও কিন্তু এরকম ধরনেরই ক্যাটেগরি কিন্তু হয়েছে। তা না হলে হারুন কিন্তু আজকে সম্ভব ছিল না দেশের বাইরে থাকা। আইনমন্ত্রী। অনেকেই ফুটেজ ইদানিং টিভিতে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা ওদিকে না হয় নাই গেলাম। তো ২য় যে খাতটা হচ্ছে বা ২য় যে প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে তেলের জ্বালানির কোনো সংকট নেই। সেটা সাবেক প্রধানমন্ত্রীও বলে গেছে। আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন টিভি চ্যানেলগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে ইরান আমাদেরকে জ্বালানি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তারপরেও ধরে নিলাম যে যদি সংকট হয়েই থাকে, এখানে সিন্ডিকেট চলছে। যদি সংকট হয়েই থাকে তো এই টাকাটা আপনি এই খাতে ব্যয় করেন। যে পরিমাণ তেল আমাদের প্রয়োজন তার থেকে বেশি কেনার চেষ্টা করেন। এই টাকাটা সেই খাতে ব্যয় করেন। তাহলে জনগণের টাকা এইভাবে কেন আপনি আপনার ধারী মানুষদের সাথে আপনি কেন সেটা আ আ বিলিয়ে দিবেন? সেটা জনগণের টাকা, তো সেটা আপনার দেওয়ার কোনো এখতিয়ার নেই। তো আরেকটা যে বিষয় বলব সেটা হচ্ছে যে বিভিন্ন কমেডি ভিডিও দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। বিদ্যুৎ খাত নিয়ে যেটা বলা হচ্ছে যে বিদ্যুৎ খাত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা কলকারখানা ৬ টার পরে বন্ধ হয়ে যাবে। তো ৬ টার পরে যদি বন্ধ হয়ে যায় আসলেই তো মানুষের জীবন মানে একটা হুমকির মুখে পড়ে যাবে না? মানুষ কর্ম থেকে অনেকটাই পিছিয়ে আসবে না? তো এই জায়গায় আপনি এই টাকাটা বিদ্যুৎ খাতে ব্যয় করেন। তো আসলে জনগণকে আর কিভাবে বাস দিবেন সেটা একটা বিষয়। তো মানুষ কিন্তু বোঝে, মানুষ একটা সময় দেখবেন যে শেখ হাসিনার সময় মানুষ কিন্তু অতিষ্ঠ হতে, হতে একটা সময় কিন্তু রাজপথে নেমে এসেছিল। তা আজকে আপনারা কিন্তু সেই সিচুয়েশন এর দিকেই হাঁটছেন। তো এই ছিল আজকের মতো আমাদের আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। আল্লাহ হাফেজ।